আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে এই Realme 8 মোবাইলটি প্রায় 7-8 মাস ধরে আমি ইউজ করার পর আমার ইউজার এক্সপিরিয়েন্স অর্থাৎ আমার তরফ থেকে একটা রিয়েল টাইম ইউজের রিভিউ নিয়ে আসবো। এই ফোনটার ব্যাপারে অবশ্য অলরেডি আমাদের ফুল রিভিউ ভিডিও রয়েছে, সেটাও প্রায় 1 বছর আগেই। আপনারা চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করে সেই রিভিউ ভিডিওটা দেখে নিতে পারেন। বাট এখন তো অনেক দিন হয়ে গেল, অনেক দিন হওয়ার পর এখন এই ফোনটার কী অবস্থা, ইউজ করতে যে কেমন পারফরমেন্স পাচ্ছি সেটা আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই কথা বলবো এই ফোনটা আসলে আমি কেন কিনেছিলাম। নাম্বার 1 রিজন হলো এই ফোনটা তখন একটা স্পেশাল অফার ছিল, 19,500-700 টাকার মধ্যে আমি ফোনটা পেয়েছি। সেকেন্ড বিষয় হলো ওই 18 থেকে 20,000 টাকার মধ্যে এখন পর্যন্ত যদি আপনি আউটলুকের কথা বলেন, ওভারঅল সুন্দর যদি কোনো ফোনের কথা বলেন, তখন তো অবশ্যই অনেক সুন্দর ছিল। এখনও কিন্তু এই ফোনটা দেখতে আউটলুক হিসাবে যথেষ্ট স্লিম এবং ভালোই লাগে। আপনার মনে করেন সুপার অ্যামোলেড প্যানেলে ডিসপ্লে রয়েছে, মিডিয়াটেক হলো G95 প্রসেসর রয়েছে। সো এই ধরনের কনফিগারেশন থিঙ্ক করে আসলে ফোনটা নেওয়া। যদিও আমি চিন্তা করি এই মুহূর্তে এই ফোনটা আউটলুক এবং কনফিগারেশন অনুযায়ী এই 20-21 হাজার টাকা প্রাইস রেঞ্জে এখনও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোন। বাট তখন তো আসলে খুবই বেস্ট ছিল, দ্যাটস ওয়াই আসলে এই ফোনটা নেওয়া। আর অলরেডি যেহেতু রেডমি নোট 10 ছিলই, সো এই ফোনটা বাকি ছিল আর কি কেনাটা। সো এটা দ্যাটস ওয়াই কিনে ফেলেছিলাম তখন। দেন কথা বলবো এই মোবাইলটার ফটোগ্রাফি পারফরমেন্স নিয়ে। ফটোগ্রাফি পারফরমেন্স নিয়ে আসলে অনেক কিছু বলার আছে। বিষয়টা হলো তার আগে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হলো 15 থেকে 30 হাজার টাকার মধ্যে যতগুলি মোবাইল রয়েছে প্রত্যেকটা ফোনের ক্যামেরা অলমোস্ট সেম। সেটা 100 মেগাপিক্সেল হোক, সেটা 15-16 বা 48 মেগাপিক্সেল হোক। 15-16 তো না, মানে 48 মেগাপিক্সেল থেকে মোটামুটি স্টার্ট হয় 15,000 টাকা থেকে। সো এই ক্যামেরাগুলো মেইনলি ডিফারেন্সটা খুব একটা থাকে না, কিছু কিছু ডিফারেন্ট থাকে, ব্যাকগ্রাউন্ড প্রসেসিং একটু ডিফারেন্স থাকে। আর একটা বিষয় হলো কি 20,000 টাকার উপরে ফোনগুলোর ডিসপ্লে অনেক ভালো থাকে, দ্যাটস ওয়াই আপনি যেরকমই ছবি তুলুন না কেন ডিসপ্লেতে ভালো দেখা যায়। সো এটা হলো একটা বড় ফ্যাক্ট যেটা আমরা অনেক সময় বুঝি না, বাট এটা রিয়েল একটা বিষয়। দেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এই ফোনগুলো মানে 15-20 হাজার টাকা বা 30,000 টাকার মধ্যে এই ফোনগুলো আউটডোরে ডে লাইট কন্ডিশনে সুপার লেভেলের ছবি ওঠে। সো এই ফোনটাও তার ব্যতিক্রম নয়, খুব ভালো ছবি ওঠে। বাট এই ফোনটাতে একটা সমস্যা আছে, সামটাইমস কিছু কিছু ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ে যে ছবির 12টা বাজায় ফেলে, মানে কোয়ালিটি ড্রপ করে আর কি, বা রেজুলেশন ভেঙে ফেলে। সো ওই কারণে কিছু কিছু ছবি অনেক খারাপ আসে। বাট সত্যি কথা বলতে আমি খুব বেশি প্রবলেমটা পাইনি, কারণ এই ফোনগুলো আসলে নাইট লাইটে বা নাইট টাইমে ছবি তোলার মতো না। সো আনফর্চুনেটলি আমি যেটা বলতে চাচ্ছি যে যারা ডে লাইটে ছবি তুলবেন তারা কোনো প্রবলেম ফেস করবে না। লাইট টাইমে মানে রাতের বেলা ছবি তুলতে গেলে হয়তো বা টুকটাক প্রবলেম ফেস করলেও করতে পারেন এই ফোনটি থেকে। বাট আমার কাছে ভালোই লেগেছে। ভিডিওগ্রাফি পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে সলিড লেগেছে। 4K-তে কোনো প্রকার জাইরো ইআইএস কাজ করে না, যেটা 1080p 60 fps বা 30 fps কাজ করে। সো আমি 4K-তে ওইভাবে শ্যুট করি না। যারা 4K-তে শ্যুট করতে চান তাদের কাছে অত ভালো লাগবে না, কিন্তু যারা 1080p রেজলিউশনে শ্যুট করবেন তাদের কাছে খুবই ভালো লাগবে। ট্রাস্ট মি, আমার কাছে অনেক ভালো লেগেছে। এটার মাইকটাও ভালো, আমরা সাউন্ড রেকর্ড করে দেখেছি, সাউন্ডের কোয়ালিটি যথেষ্ট ভালো। সো ওই ভিডিওগুলো নাই যখন আমরা রেকর্ড করেছি, এটা অনেক আগে করেছিলাম, মজার ছলে করা হয়েছিল। সো ভিডিওগুলো নাই, থাকলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। এটা মাইকের পারফরমেন্সও আমরা রেডমি নোট 10-এর থেকে এটাতে একটু ভালো পেয়েছি সত্যি কথা বলতে। মানে রেডমি নোট 10 একটু নয়েজটা বেশি ক্যাচ করে, এটা একটু কম ক্যাচ করে। মানে আমার কাছে ওভারঅল এটা মাইকের পারফরমেন্স বেশ ভালোই লেগেছে। আর ক্যামেরা ফটোগ্রাফি তো আমি আপনাদের সাথে শেয়ার করলামই, জাস্ট নাইট টাইমের ফটোর জন্য, ভিডিওর জন্য খুব একটা ভালো না। বাট ওভারঅল যদি আপনি টুকটাক ইউজ করেন, মানে ডে লাইটে ফটোগ্রাফি করেন, দেন আপনার কাছে এই ফোনটা অনেকই ভালো লাগবে। ইভেন এখনকার যতগুলো ফোন রয়েছে ক্যামেরার যে অবস্থা, তার থেকে ওই ফোনটার ক্যামেরা আপনাদের কাছে বেশি ভালো লাগবে। কথা বলবো এই মোবাইলটা গেমিং পারফরমেন্স নিয়ে। এই ফোনটার গেমিংয়ের কথা বলতে গেলে আমি এক্সট্রিম লেভেলের গেমার না, বাট এই ফোনটাতে আমি গেম খেলেছি তবে আমি ছাড়াও আমার আরও ছোটো ভাইটাই, ওদেরকে দিয়েও গেম খেলানো ট্রাই করেছি, ওরাও গেম খেলেছে, খুবই ভালো লেগেছে। যারা ফ্রি ফায়ার খেলছে তারা তো ফ্যান হয়ে গেছে, এটা স্বাভাবিক, ফ্রি ফায়ারের জন্য অবশ্যই এটা অনেক ভালো কনফিগারেশন ফোন। বাট যারা পাবজি খেলেছে আমার পরিচিতর মধ্যে, পাবজির সব থেকে বড় সমস্যা হলো আপনি যখন ফুল গ্রাফিক সেটিংয়ে খেলবেন তখন এই ফোনটা খুব দ্রুতই হিট হবে এবং খুব ভালোই হিট হয়। তো পাবজি খেলতে গেলে যেটা হয়, আপনার শুরুতে একটু হাই গ্রাফিক সেটিংয়ে খেলো, আস্তে আস্তে গ্রাফিক সেটিংটা কমিয়ে দিতে হবে, আদারওয়াইজ আপনার ফোনের হিটিং কুলাতে পারবেন না। ইভেন এটা নিয়ে আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে খুঁজেন এমনও ছবি পাবেন যে এই ফোনটা এতটাই হিট হয়ে গেছে যেটাতে কাপড় ইস্ত্রি করছে অনেকে, মানে কাপড় আয়রন করছে অনেকে। সো হিট হয়, এটা ট্রু। বাট গেমিংয়ের ক্ষেত্রে যদি আপনি হাই রেজুলেশনে কোনো গেমস খেলেন, জেনশিন ইম্প্যাক্ট আমার পছন্দের গেম, বাট আমি ফোনটাতে ইনস্টল করিনি, কারণ আমি জানি এই ধরনের ফোনগুলো অত স্ট্রংলি সাপোর্ট করবে না। ওটা খেলতে পারলে হয়তো বা আপনাদেরকে আরেকটু ভালো বলতে পারতাম, বাট যেহেতু খেলিনি সো ওইটা নিয়ে আমি বলতে চাচ্ছি না। পাবজি হাই গ্রাফিক সেটিংয়ে এই ফোনে লং টাইম খেলতে পারবেন না, মোটামুটি সেমি লো গ্রাফিক সেটিংয়ে খেলতে হবে, দেন আপনি ভালো পারফরমেন্স পাবেন। ভালো পারফরমেন্স আপনি এমনিও পাবেন, হিটিংটা কম হবে। ফোনটার চার্জিং টাইমের কথা বলতে গেলে আপনারা সবাই খুব ভালোভাবেই জানেন যে আমি ফোনের অরিজিনাল চার্জার খুব একটা ইউজ করা হয় না, আশেপাশে যেই ফোনের চার্জার থাকে সেটাই ইউজ করি, কারণ অ্যাজ এ টেক ইউটিউবার আমাদের আসলে অনেক ফোনই হ্যান্ডেল করতে হয়, 7-8টা ফোন একসাথে থাকে। সো কোনটা কোন ফোনের চার্জার সেটা বের করে যদি আমি চার্জ দিতে চাই
রিয়েল লাইফ থেকে আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। সো ওই সময়টা আমি নষ্ট করতে চাই না। যেই চার্জার পাই সেই চার্জার দিয়েও চার্জ দিয়েছি, 10 ওয়াট, 5 ওয়াট, 30 ওয়াট, ইভেন আমি হাই ওয়াটের চার্জার দিয়েও চার্জ দিয়েছি। যদি এটা সাপোর্ট করে না, 30 ওয়াট পর্যন্ত এটা চার্জ সাপোর্ট করে, সো 30 ওয়াট দিয়ে আপনারা চার্জ দিবেন, তাহলে ভালো হবে। ফোন অনেক সময় চার্জিংয়ে হিট হয়, এই কমপ্লেনটা আমি অনেক পাচ্ছি। আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু এটা একটু ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আপনারা যেই সকেট থেকে চার্জ দেবেন, মানে ইলেকট্রিসিটি যে সকেটটা রয়েছে সেটা একটু ভালো সকেট ইউজ করবেন, কারণ সকেটটা ভালো না হলে অনেক ফোন হিট হয়। এই বিষয়ে অবশ্য আমাদের চ্যানেলে একটা ফুল ভিডিও রয়েছে আর কি, কীভাবে আপনি মোবাইলে চার্জ দিবেন। সেই ভিডিওটা আপনার আই বাটনে ক্লিক করে দেখবেন, সেখানে আমি এই চার্জিং কীভাবে দিবেন, ফোন কেন হিট হয় চার্জ দেওয়ার সময়, কীভাবে কী হচ্ছে সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো সেই ভিডিওটা দেখলে ভালো হবে, কারণ আজকের ভিডিওতে কথা বলে এটা অনেক লং ভিডিও হয়ে যাবে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, এই ফোনটা চার্জ দেওয়ার পর আমরা ওভারঅল একদিন ফুল চার্জ ব্যাকআপ পেয়েছি। প্রথম 1.5 দিন পেয়েছি, এটা খুবই স্বাভাবিক, বাট একদিন ব্যাকআপ পেয়েছি। নতুন এমআইইউআই না, আমি বলতে অভ্যস্ত হয়ে গেছি আমরা। রিয়েলমির যে নতুন যে আপডেটটা এসেছে, রিয়েলমি 3.0, এই আপডেটটা আসার পর কিছুটা কম চার্জ ব্যাকআপ শুরুর দিকে পাচ্ছিলাম। ছোট্ট একটা আপডেট আসার পর কিছুটা সলভ হয়েছে। আর আমরা সবাই জানি যে বড় কোনো আপডেট আসার পর ফোনগুলোতে প্রবলেম হয়। সো ফোনটাতে কিছু প্রবলেম আছে, সো এই কারণে চার্জ ব্যাকআপটা হতে পারে আমরা এখন কম পাচ্ছি, বাট এটা খুব মেজর ইস্যুস না, এটা ঠিক হয়ে যাবে। সফটওয়্যার রিলেটেড ইস্যুস তো এটা একটা সার্টেন টাইমে পরে যে ঠিক হয়ে যাবে, কারণ এখন এই প্রবলেমটা সব ফোনই হচ্ছে, নট অনলি রিয়েলমি, নট অনলি শাওমি, স্যামসাং থেকে শুরু করে সব ফোনে এখন আমরা কিছু প্রবলেম ফেস করতেছি বিকজ অফ অ্যান্ড্রয়েড 12 এর আপডেট আসার কারণে। এনিওয়ে, যেটা বলতে চাচ্ছিলাম, চার্জ ব্যাকআপের কথা আরেকটা বিষয় হলো, আমরা গেমস খেলেও খারাপ চার্জ ব্যাকআপ পাইনি। সত্যি কথা বলতে টানা 4-5 ঘন্টা কখনই আমরা গেমস খেলি নেই এই ফোনটা দিয়ে, যেহেতু এই ফোনটা অলরেডি রিভিউ করা হয়েছে। রিভিউ করার সময় আসলে আমরা টানা গেমস খেলি, আমি না খেললেও ছোটো ভাই ব্রাদার আছে ওদেরকে বলি গেমস খেলার জন্য। সো এই ফোনটার গেমিং পারফরমেন্স যেহেতু মোটামুটি ভালো ছিল, ফোনটা একটু হিট হয়, দ্যাটস ওয়াই একটু চার্জটা ভালো ড্রেন হয় যদি পাবজি খেলা হয়। ফ্রি ফায়ার খেললে অত ভালো ড্রেন, অত হেভি ড্রেন হয় না। তবে নর্মালি চার্জ ব্যাকআপ আমরা পাবজি টাইপ গেম খেললে, যতদূর আমার মনে হয়, যেহেতু আমরা 1.5-2 ঘন্টার মতো টানা খেলেছি, হতে পারে আমরা 4 ঘন্টা খেলতে পারবো পাবজি এটাতে, আর ফ্রি ফায়ার 8 ঘন্টা বেশি খেলতে পারবো যদি আমি টানা গেমস খেলি, যদিও টানা এত গেমস খেলা হয় না। দেন সেকেন্ড বিষয়টা হলো, বেসিক ইউজ করে নির্দ্বিধে আমরা একদিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আর একদম কম ধরেন ইন্টারনেট যদি কম ইউজ করে, তাহলে 1.5 দিন একদম ইজিলি ব্যাকআপ পাওয়া যায় ফোনটা থেকে। মোবাইলটা কলিং পারফরমেন্সের কথা বলতে গেলে নেটওয়ার্ক রিলেটেড কোনো প্রবলেম পাইনি। নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম সচরাচর শাওমিতে এখন অনেক বেশি, বাট রিয়েলমির ফোনগুলোতে এই মুহূর্তে আমি কোনো প্রবলেম পাইনি। দুটো সিমই আমি ইউজ করেছি, দুটো ফোনে বাংলা লিঙ্ক এবং এয়ারটেল, দুটো নেটওয়ার্কই যথেষ্ট ভালো। যদিও আমার এরিয়াতে বাংলা লিঙ্কের নেটওয়ার্কে এই মুহূর্তে সমস্যা আছে, বাট সেটা তো সিমের দোষ, মোবাইলের দোষ দিয়ে আসলে লাভ নেই। বাট ওভারঅল কলিং পারফরমেন্স অনেক ভালো, লং টাইম কথা বলে দেখেছি ঠিক আছে। ইভেন ইন্টারনেটের মাধ্যমে যে কলগুলো হয়, ফাইবারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তার মাধ্যমে আমরা ইউজ করে দেখেছি, কল পারফরমেন্স নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। ইটস এভরিথিং ওকে এই ফোনের মধ্যে কলিংয়ের ক্ষেত্রে। মোবাইলটা মাল্টিমিডিয়া কনজাম্পশনের কথা বলতে গেলে অ্যামোলেড প্যানেল ডিসপ্লে থাকার কারণে মোটামুটি কমফোর্টই ফিল করেছি। সত্যি কথা বলে কালার টোন অনেক ভালো ছিল, আর আমার খুব শখ ডার্ক মোড ইউজ করা, সো আমি ডার্ক মোডে ফোনটা ইউজ করছি। দ্যাটস ওয়াই দেখা গেছে যে চার্জ ব্যাকআপটা অন্যান্য সাধারণ মানুষের থেকে অনেক ভালো পেয়েছি। তার পাশাপাশি আপনি মনে করেন যে ছবিতে ভিডিও টিডিও দেখেও আমার দেখা গেছে যে যথেষ্ট ভাইব্রেন্ট মনে হয়েছে, আর HDR+10 এর সাপোর্ট রয়েছে। সো এটা নিয়ে আসলে কিছু বলা নেই, এটা ডিসপ্লে স্মুথ, ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই, ভিডিও ওয়াচ করেও আমার কোনো কমপ্লেইন লাগে না। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং চার্জ ব্যাকআপ আমরা অনেক ভালো পেয়েছি। সত্যি কথা বলতে আমি পার্সোনালি মোবাইল ডাটা দিয়ে ভিডিও দেখি না, সো মোবাইল ডাটা দিয়ে কেমন চার্জ ব্যাকআপ থাকে সেটা বলতে পারবো না। ওয়াইফাই দিয়ে যেহেতু দেখি, মোটামুটি ভালো ব্যাকআপ পেয়েছি এবং হিটিংয়েরও দেখা পাইনি লং টাইম ভিডিও দেখে এই ফোনটি থেকে। দেন কথা বলবো এই মোবাইলটার ইউআই নিয়ে। ইউআই নিয়ে আসলে কমপ্লেইন করার মতো কিচ্ছু নেই, এভরিথিং ইজ সিম্পল অ্যান্ড ক্লিয়ার। একটাই সমস্যা আছে, সেটা হলো র্যাম ম্যানেজমেন্ট, যেটা রিয়েলমির জাতীয় সমস্যা। সামটাইমস আপনি দেখবেন যে আপনার পুরো র্যামই ইউজ হচ্ছে, 6GB বা 8GB যে র্যামে থাকুক না কেন, আপনার সব ফোনেই প্রবলেমটা হয়। সো এই ফোনের র্যাম ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যুস আছে, যে আমি দেখতেছি ফুল র্যাম ইউজ হচ্ছে। কিচ্ছু করা লাগবে না, আপনার ফোনটা রেজিস্টার দিয়ে দেবেন। আমিও রেজিস্টার দিয়ে দিয়েছি, সব ঠিক হয়ে গেছে। মেইনলি ব্যাপারটা হচ্ছে কি, এই মুহূর্তে যারা এই ফোনটা ইউজ করতেছেন, যদি আপনি প্রবলেম ফেস করেন র্যাম ম্যানেজমেন্ট রিলেটেড, প্রতিদিন একবার ফোনটা রেজিস্টার দেবেন, এই প্রবলেমটা আপনি ফেস করবেন না। র্যাম ম্যানেজমেন্ট ইস্যুটা কেন হচ্ছে, অনেক অ্যাপ আমরা ব্যাকগ্রাউন্ড থেকে যখন বন্ধ করে দিচ্ছি, এই মোবাইলটাতে স্পেশালি দেখাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, বাট সামহাও এটা ব্যাকগ্রাউন্ডে প্রসেস করতে থাকে। তো এটা একটা সফটওয়্যার ইস্যুস, একটা সময় হয়তো ঠিক হয়ে যাবে। দ্যাটস ওয়াই র্যামটা ব্লক হয়ে থাকে, মানে আমরা বুঝতে পারি না কোথায় র্যাম গেল, মানে কোথায় ইউজ হচ্ছে। মেনলি ওইটা অলরেডি যে অ্যাপগুলো আমরা বন্ধ করে দিয়েছি, সেটা আসলে বন্ধ হয়নি, সেখানে ইউজ হচ্ছিল। সো ওই কারণেই র্যামটা ফুল ইউজ হতে থাকে। এই কারণে আপনি যেটা করবেন, ফোনটা রিস্টার্ট দেবেন, তখন আর এই জিনিসগুলো ঠিকঠাক হয়ে যায়। কারণ একটা ফোন রিস্টার্ট দিলে সব কিছু নতুন করে স্টার্ট হয়তো, যেগুলো আপনি বন্ধ করে দিচ্ছেন সেগুলো তখন বন্ধই হয়ে যায়। সো আপনি যেটা করবেন, যদি র্যাম ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যুস ফেস করেন, তাহলে অবশ্যই ফোনটা রিস্টার্ট দিয়ে দেবেন। বাট রিস্টার্ট দেওয়ার পরে যদি আপনি দেখেন যে স্টিল আপনার র্যাম ম্যানেজমেন্ট ইস্যুস, ফুল র্যাম ইউজ হচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করে কাস্টমার কেয়ারে যেতে হবে। বাট
এরকম প্রবলেম আমি ফেস করিনি এখন পর্যন্ত। যাদের আমি দেখেছি র্যাম ম্যানেজমেন্ট ইস্যুস, রিস্টার্ট দিচ্ছে ঠিক হয়ে গেছে। র্যাম ম্যানেজমেন্ট ছাড়া এই ফোনটার ইউআই নিয়ে কোনো কমপ্লেন নেই, যথেষ্ট কমফোর্টেবল, যে কোনো বয়সের মানুষ এটা খুব ইজিলি ইউজ করতে পারবে। কিছু কিছু ফোন আছে যে সিনিয়র সিটিজেনরা ইউজ করতে পারে না, বাট আমাদের মতো যারা আছে বা আমাদের থেকে জুনিয়র যারা আছে তারা খুব কমফোর্টেবলভাবে ইউজ করতে পারে। ওই ধরনের কোনো বাধ্যবাধকতা এই ফোনে নেই, সব বয়সের মানুষই এই মোবাইলটার ইউআইতে সাথে কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবে। সর্বশেষ কথা বলবো এই মোবাইলটার ব্যাপারে ফাইনাল ভার্ডিক্ট, অর্থাৎ এই মুহূর্তে এই মোবাইলটা কাদের জন্য কেনা উচিত। প্রথম বিষয় হলো, রাইট নাও আপনি যদি 20,000 টাকার মধ্যে থিঙ্ক করেন, Redmi Note 10 Lite ওয়ান অফ দ্য বেস্ট ফোন, বাট আনঅফিসিয়াল ফোন, অনেকের এর নিয়ে কনফিউশন আছে। আর সেকেন্ড বিষয় হলো, আনঅফিসিয়াল ফোনের কনফিউশন থেকে বিষয় হলো ওই ফোনটা মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাট ওটা অনেক ভালো ফোন। আরেকটা ফোনই সবচেয়ে ভালো, সেটা হলো Realme 8। স্টিল নাও 20,000 টাকার মধ্যে, যদি এটার দাম 23,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 20-21,000 টাকা পাওয়া যায়, তাই আর কি আমি 20,000 টাকা ধরেছি এটার প্রাইস। সো স্টিল নাও এই প্রাইস রেঞ্জে এই ফোনটা এখন পর্যন্ত বেস্ট এবং অফিসিয়াল ফোন। সত্যি কথা বলতে এটার ডিসপ্লে পারফরমেন্স ভালো, তার পাশাপাশি এটা যে প্রসেসরটা রয়েছে এটাও যথেষ্ট ভালো। এর পাশাপাশি আপনারা হয়তো বা অনেকে Redmi Note 11 এর সাথে কম্পেয়ার করতে পারেন, বাট Redmi Note 11 এর যে প্রসেসরটা রয়েছে সেই প্রসেসরটা এক্স্যাক্টলি গেমিংয়ের জন্য অত ভালো না, ফটোগ্রাফির জন্য মোটামুটি অত বেশি ভালো না। সো স্টিল ওই হিসাবে থিঙ্ক করলে এই ফোনটা অনেকই ভালো। সো স্টিল আমি মনে করি আপনারা নিতে পারেন, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। যারা গেমস খেলেন তারাও নিতে পারেন, যারা টুকটাক ফটোগ্রাফি করেন তারাও নিতে পারেন, কারণ ফটোগ্রাফি কেন্দ্রিক অনেকের কমপ্লেন থাকলো এই ফোনে, বাট স্টিল যদি আপনি ওভারঅল বলি ফোনে ক্যামেরা পারফরমেন্স যতগুলি ফোন রয়েছে না সবগুলির থেকে এটাই ভালো। যে যাই বলুক, মানে আমি এটা দেখেছি, আমি কমপ্লেন দেখেছি, সব দেখলাম, ঘুরে ফিরে দেখি আসলে এইটা ক্যামেরার জন্য বেস্ট না, যেহেতু নাই দ্যাটস ওয়াই এটাই ভালো, অন্য কোনো ফোন না থাকার কারণে। আরেকটা বিষয় হলো, এটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন, যারা ইউটিউবিং করেন, ব্লগিং করেন, করতে পারেন, বাট এটা কিন্তু ওই ব্লগিং ক্যামেরা না, মানে আপনি নিয়ে মুভ করে করে ইউজ করতে পারবেন না, কোথাও রেখে ফিক্সড যদি ক্যামেরা হিসেবে ইউজ করেন তাহলে এটা থেকে অনেক স্মুথ পারফরমেন্স পাবেন। আর গেমিংয়ের কথা তো আর কিছু নতুন করে বলার নেই, প্রসেসরের ব্যাপারে আপনাদের অলরেডি আইডিয়া আছে যে গেমিংয়ের জন্য কেমন হবে। সো এই ফোনটা বয়স্করাও কিনতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট আমি মনে করি এই ফোনটা আপনারা যখন 20,000 টাকার আশেপাশে ডিসকাউন্টে পাবেন তখনই নিন, 23,000 টাকা দিয়ে নিন না, কারণ 23,000 টাকার প্রাইসের কাছাকাছি গেলে আর 1-2,000 টাকা অ্যাড করলে আপনি Redmi Note 11 Pro 5G, এটা স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দিয়ে এসেছে, সেই ফোনটা নিতে পারেন, কারণ ওটার ক্যামেরা পারফরমেন্স আবার এই ফোনের থেকে ভালো। আর সত্যি কথা বলতে ওই প্রাইস রেঞ্জে আরও বেশ কিছু ফোন রয়েছে যেটা এটার থেকে ওভারঅল অনেক ক্ষেত্রে ভালো মনে হলেও হতে পারে। বাট যাই হোক, আমার কাছে এই মুহূর্তে 20-22 হাজার টাকার মধ্যে স্টিল এই ফোনটা কেনার মতো একটা ফোন মনে হচ্ছে, বাকিটা আপনাদের ইচ্ছা। সো কেমন লাগলো আমাদের এই মোবাইলটি প্রায় অনেক দিন ইউজ করার পর আজকের এই ইউজার এক্সপিরিয়েন্স ভিডিও, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে শেয়ার করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ নেক্সট আমি আরেকটা ফোনের, যেটা আমি লং টাইম ইউজ করতেছি, সেটারও একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।